নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। আমরা গত পরশু আলোচনা করেছিলাম তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে। এতজন সহনাগরিককে আমরা হারালাম, দায়টা কার? দায়টা 15 বছর ধরে যে সরকার রাজ্যে চলেছে তাদের, নাকি 100 দিনের সরকার তাদের? এই নিয়ে যখন আমরা আলোচনা করছি ঠিক সেই সময় একই ঘটনা ঘটলো শহর কলকাতায়। পুরসভা দপ্তর থেকে, দমকল দপ্তর থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে মির্জা গালিব স্ট্রিটে, সেখানেও আমরা এতজন নাগরিককে হারালাম। আর এখানেও তো সেই একই প্রশ্ন, এই দায়টা কার? 15 বছরের সরকারের নাকি 100 দিনের সরকারের? এই প্রশ্নগুলো যখন উঠছে তখন আমরা পৌঁছে গেছিলাম ওই হোটেলে, আশেপাশের হোটেলগুলোতে। ভয়ঙ্কর অবস্থা। কোথাও হোটেলে কাঠের সিঁড়ি, কোথাও ঢালাই মানে যেমন সিঁড়ি হয়ে থাকে, কোথাও লোহার, মানে একেবারে ভীতিকিচ্ছিরি অবস্থা। জায়গাটা সরু, একটা বিপদ ঘটলে কেউ যে নামবে দৌড়ে, পাশাপাশি দুজন হাঁটতে পারবে না এমন জায়গাও রয়েছে। আসুন আগে দেখাই প্রতিবেদনে, তারপরে আসবো আলোচনায়। গভীর রাত, প্রত্যেকে ঘুমোচ্ছেন, হঠাৎ করে শুনলেন আগুন লেগেছে। তখন কি করবেন? নিশ্চয়ই বেরিয়ে আসার চেষ্টা করবেন। বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন হোটেলে থাকা আবাসিকরাও। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিক্ষা ইন। এই হোটেলে প্রবেশটা সহজ হলেও আগুন লাগলে বেরোনোটা সহজ হয়নি অনেকের কাছে। সবাই চেষ্টা করেছিলেন বেরিয়ে আসার। তো সে বেরিয়ে আসবেন কিভাবে যদি একটা বিল্ডিংয়ে একাধিক হোটেল হয়, 5টা 6টা 7টা 8টা হোটেল হয়? সেরকমই তো ঘটনা ঘটেছে এইখানে। দরজা খোলেননি ভয়ে, কারণ যেটুকুনি অংশ খোলা ছিল তা থেকেই দেখে বুঝতে পারছেন যে বাইরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মানুষ হুড়োহুড়ি করছে, মানুষ পালানোর চেষ্টা করছে। তখন তারা কেউ সামনের গেট, সামনের জানলা খুলে একেবারে বেরোনোর চেষ্টা করেছেন, কর্নিশে দাঁড়িয়ে থেকে, একেবারে শেডে দাঁড়িয়ে থেকে। কেউ আবার হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়েই নামার চেষ্টা করেছেন, কারণ তারা বারবার খুঁজেছেন এমার্জেন্সি সিঁড়িটা কোথায়, কোথায় এমার্জেন্সিতে বেরোনো যায়, সেই এক্সিটটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। ভাবুন, এমার্জেন্সি সিঁড়ি খুঁজে পাওয়া যায়নি। আগুন লাগলেই কতগুলো কমন কথা শুনতে পাওয়া যায় প্রতিবারই। কখনো চাবি খুঁজে পাওয়া যায় না, কখনো আবার আগুন লাগার কারণটাই অজানা থেকে যায়। স্টিফেন কোর্টের আগুন লেগেছিল 2010-এ। শোনা গিয়েছিল হাজারো ব্যবস্থার কথা। গত 1.5 দশক ধরে তারপর থেকে প্রতিবার আগুন লেগেছে। প্রতিবারই কথাগুলো যে কথার কথাই থেকে গেছে সেই প্রমাণ বারবার মিলেছে। গত বছরের এপ্রিল বড়বাজারের হোটেলে 14 জন মারা গেছিলেন। তৃণমূল আমলে সব হোটেল রেস্তোরাঁয় নজরদারি শুরু হয়েছিল। শেষ? না, ওটা অত সহজে হয়নি। তাই বিজেপি আমলেও রেশ থেকে গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে আনন্দপুরের ভয়াবহ ঘটনার পর ফের তিলজলায় চামড়ার কারখানায় আগুনে পড়ে মৃত্যু হয়েছিল 2 জনের। নতুন সরকার বলেছিল আর বরদাস্ত নয়। শোনা গেছিল একের পর এক কড়া দাওয়াইয়ের কথাও। কমিটি গঠন হয়েছিল, বিভিন্ন জায়গায় সার্ভের কথা বলা হয়েছিল। সার্ভে যে হয়নি, অন্তত এই ঘটনাগুলো পরিষ্কার। তাহলে কি বারবার মানুষের মৃত্যুর ঘটনা ঘটবে? জোড়াসাঁকোয় 15 জন মানুষের মৃত্যু হয়েছিল, তাহলে সে থেকেও শিক্ষা নেয়নি? হ্যাঁ, রাজ্যে পালাবদল হয়েছে, কিন্তু এই সার্ভের কাজ, এই অডিটের কাজ কি তার মানে থেমেছিল? কথায় আর কাজে ফারাকটা ঘোচানোর চেষ্টা হচ্ছে, কিন্তু কাজটা যে সহজ নয় সেটাই কি আরও একবার বুঝিয়ে দিল মির্জা গালিব স্ট্রিটের হোটেলের অগ্নিকাণ্ডটা। কারণ শুধু দমকল থাকলেই যে আগুন নেভে না, সেটা ফের একবার দিনের আলোর মতো স্পষ্ট। দমকলের হেড অফিস, সেই হেড অফিস থেকে মাত্র 10 পা দূরে এই একের পর এক বেনিয়মের ঘটনা। 10 পা দূরেই আগুন লেগেছে, 10 পা দূরেই একটা বিল্ডিংয়ে একাধিক গেস্ট হাউস হোটেল। কি করে হলো? আগুন লাগাটা নিঃসন্দেহে দুর্ঘটনার। আর ঘটনাটা, বেনিয়মগুলো খালি চোখে দেখা যায়, প্রশাসনেরও নজরে আসে। শুধু পরিস্থিতিটা ওটা আজও বদলের অপেক্ষায়। ঘটনা ঘটে যায়, সরকারের বদল হয়ে যায়, পরিস্থিতি যে বদলায় না সেটা অন্তত এই ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুয়েট স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট এবং নিউ মার্কেট এলাকা ঘুরে প্রমাণ পাওয়া যায়। কারণ এটা একটা দুটো তো নয়, প্রায় 5,000-এরও বেশি এরকম বেনিয়মভাবে গেস্ট হাউস এবং হোটেল চলছে, এবং তাও আবার রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে গা ঘেঁষাঘেঁষি করে। ক্যামেরায় কুণালের সঙ্গে শর্মিষ্ঠার রিপোর্ট, টিভি9 বাংলা। আজ আমাদের আলোচনার বিষয় তারাপীঠের পুনরাবৃত্তি, খাস কলকাতায় এবার শিখার আঁচে বেঘোরে মৃত্যু। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, রাজশ্রী লাহিড়ী রয়েছেন স্টুডিও বিজেপির তরফ থেকে, সৈকত গিরি সিপিআই নেতা। বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। শোভনবাবু স্বাগত। শুভজিৎ রয়েছে আপনার সঙ্গে স্টুডিও থেকে। শোভনবাবু, প্রথম প্রশ্নটা নমস্কার। একেবারে সাধারণ নমস্কার। প্রশ্ন করি, গোটা ঘটনার দায়টা কার? দেখুন, এই দায়
সত্যি কথা বলতে কি বাস্তবতার ভিত্তিতে আমরা সবাই করি কি যে দায় একে অপরের ঘাড়ে দেবার একটা চেষ্টা করি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কিছু কথা বলি, সরকারে এর ওপর দায় চাপাবার চেষ্টা করি। কিন্তু সত্যি কথা বলতে কি অত্যন্ত দুঃখজনক যে আমি যেহেতু অনেক রাত্রি করে শুতে যাবার ভোরবেলা বা তারও পরে যখন আপনারা ঘুম থেকে উঠেন হয়তো তখন আমি ঘুমোতে যাই। তাই আজকে যখন সকালবেলা মির্জা গালিব স্ট্রিট বা ফিশ স্ট্রিটের এই আগুনের ঘটনা শুনি এবং তখনই খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। একটা সময় আমার অভ্যেস ছিল যে যখনই কোথাও আগুন লেগেছে সেই জায়গায় নিয়ে গিয়ে দীর্ঘদিন যাবৎ এই অভ্যেস ছিল। একটা 2000 সাল থেকে পরবর্তী ক্ষেত্রে 2010 সাল থেকে দীর্ঘদিন যেখানে আগুন লাগতো যেতাম। সত্যি কথা বলতে কি এর দায় আমার আপনার প্রত্যেকের, কারণ এটা সিভিক সেন্সে পলিটিক্যাল উইল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ উইলের কোথাও একটা অভাব। ঠিক আজকে যদি 100 দিনের ভারতীয় জনতা পার্টির সরকার শুভেন্দুবাবুর নেতৃত্বে যে সরকার গড়েছে, যে সেই সরকারের দিকে কেউ অঙ্গুলি নির্দেশ করবে যে এই সরকারের আমলে হলো আমি হয়তো আমার সময়টা পার করে দিয়েছি, তা নয়। আমিও কিন্তু আজ থেকে প্রায় 8-9 বছর আগে দমকল দপ্তরের দায়িত্বে ছিলেন। তখন একটা নির্দিষ্ট ব্যবস্থা ছিল, কিন্তু আমি বলছি না সেটা ওয়েল প্রুফড, এবং সেটা থাকলে কলকাতা শহরে আজকেই ঘটনা ঘটতো না। কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল স্টিফেন কোর্টের আগুন। যখন স্টিফেন কোর্টের উল্টো দিকটায় দাঁড়িয়ে দেখছিলাম যে সিনিয়র জয়েন্ট সিপি লেভেলের পুলিশ অফিসার এসে বলে গেছিল যে ফায়ার আন্ডার কন্ট্রোল সব কিছু। আমি বললাম ওই দেখুন দেখুন একদম বারান্দা দিয়ে ঝাঁপ দিচ্ছে আর নিচের বারান্দাটায় পড়ে আপনি মানুষ শোভনবাবু, আপনি যখন একেবারে এই কথা বলছেন ছটফট করছে। আপনি মানে এরকম একটা গুরু দায়িত্ব থেকে আপনি শুরুতে যেটা বললেন যে এটা অবশ্যই এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের, আপনি একটু প্লিজ সঙ্গে থাকুন। সারাদিন ধরে অনেক রাজনীতিবিদের কাছে আমরা গেছি, ওই আপনি বললেন না যে দায় ঠেলাঠেলি একটা চলতে থাকে, একবার দেখাই সেই দায় কিভাবে ঠেলাঠেলি চলেছে, তারপর আপনার কাছে আবার আসবো। প্লিজ একটু সঙ্গে থাকুন। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করার তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। নিউ মার্কেট থেকে হাঁটা পথ মির্জা গালিব স্ট্রিটে, সেখানে অভিশপ্ত হোটেল শিখা ইন। এক বিল্ডিংয়ে গা ঘেঁষাঘেঁষি করে চলতো 10-10টা গেস্ট হাউস। মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে মৃত্যু। দমকলের প্রাথমিক অনুমান আগুন লাগে এসি থেকেই। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন? এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। আবাসিক ফ্ল্যাটে বাণিজ্যিক গেস্ট হাউস কিভাবে? এক বিল্ডিংয়ে 10টি হোটেল চলতো কিভাবে? পুলিশ ও প্রশাসনের ছাড়পত্র ছিল? একটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 4টা-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি খুপড়ি করে। তো কি করে কেএমসি পূর্বতন সরকার তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। নিশানায় মমতা সরকারের 15 বছর। তখন কলকাতা পুরসভাও ছিল তৃণমূলের হাতে। শোভন চট্টোপাধ্যায় মেয়রের চেয়ারে বসেন 16ই জুন 2010 সালে। 22শে নভেম্বর 2018 সাল পর্যন্ত তিনি মেয়র ছিলেন। তারপর মেয়র হন ফিরহাদ হাকিম। প্রথম দফায় 3রা ডিসেম্বর 2018 থেকে 7ই মে 2020 সাল পর্যন্ত তিনি ভোট চালান। করোনাকালে ভোট পিছিয়ে যাওয়ায় প্রশাসক বসানো হয়, তখনও তিনিই ছিলেন প্রশাসক। দ্বিতীয় দফায় 2021 সালের 28শে ডিসেম্বর থেকে 5ই জুন 2026 পর্যন্ত মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম। পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে? মৃত্যু মিছিলের দায় কার?
এতদিন কি করছিল কলকাতা পুরসভা? মন্ত্রী আপনার ওপর দায় চাপাচ্ছেন। দিল্লির হোটেলেও তো মারা গেছে এই জুন মাসে, অত বড় একটা অগ্নিকাণ্ড, 22 জন না 23 জন মারা গেছে। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। জবাবটা তো ফিরহাদ হাকিমকে দিতে হবে। ফিরহাদ হাকিম মহাশয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে তো দিতে হবে। আপনি কেন ট্রেড লাইসেন্স দিয়েছেন? উনি এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলোয় ঘুরতে পারতেন, সেটা বলা আমার উদ্দেশ্য না, কারণ কারোর পক্ষে এটা সম্ভব না। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে, যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। নজরদারি কোথায়? ফিরহাদ হাকিম যাই বলুন, তার পূর্বতন মেয়র মানছেন গাফিলতি ছিলই। কারণ একটা সময় আমি 40টা বছর এই কলকাতা পুরসভা কাটিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব নিয়েছি, কাজ করেছি, কিন্তু অনেক জিনিস আমাদের চোখের আড়ালে চলে গেছে। এক একটা ঘটনা আমাদের কাছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রশ্ন এখানেই, আদৌ হয়েছিল ফায়ার অডিট? জোড়াসাঁকো অগ্নিকাণ্ডের পর কি করেছে অডিট কমিটি? যে কোনো গভর্নমেন্ট, সেটা এই গভর্নমেন্টেরও, যে স্টাফ তাদের পর্যাপ্ত না যে সব বসে বসে নিজেরা চেক করবে, কিন্তু একটা থার্ড পার্টি যেরকম কর্পোরেশন তাদের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে যেরকম আর্কিটেক্টদের একটা লাইসেন্স দেয়, সেই লাইসেন্সের বেশিতে বিশ্বাসে তারা বিল্ডিংগুলো প্ল্যান পাস করে তাদের তত্ত্বাবধানে থাকে, ঠিক সেইভাবে ফায়ার ডিপার্টমেন্ট একটা থার্ড পার্টি অডিট থাকা উচিত। প্রাক্তন মেয়র একটি যুক্তি খাড়া করলেন বটে, কিন্তু সমাধান কি? অগ্নিকাণ্ডে এভাবেই বেঘোরে প্রাণ যাবে? চলবে না। 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না। আমরা কথা হয়েছে কেএমসি কমিশনারের সাথে, বোরো ওয়াইজ অলরেডি আমাদের টিম আছে এবং সেই টিমকে আমরা মাঠে নামাচ্ছি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শোভন চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, প্রাক্তন দমকল মন্ত্রী। শোভনবাবু, আপনার কাছে আবারও ফিরি। আপনি যে কথা বলছিলেন, দায়ের কথা, দায় ঠেলাঠেলি, আমরা বিভিন্ন রাজনীতিকের বক্তব্যগুলো শোনালাম সারাদিন ধরে যা যা পেয়েছি। দেখুন, কলকাতা পুরো এলাকায় একটা ছোট দোতলা বাড়ি করতে গেলে হাজার একটা দপ্তর থেকে এনওসি নিতে হয়। বিল্ডিং তো রয়েছেই, পাশাপাশি জল রয়েছে, ড্রেনেজ রয়েছে, সার্ভে রয়েছে, কেএমডিএ যেটা পরে কেআইটি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অনুমতির প্রয়োজন পড়ে, তারপরে আমার বাড়ির জন্য একটা প্ল্যান আমি বের করতে পারবো। কিন্তু যেগুলো এই রেসিডেন্সিয়াল বলে ব্যবসা করা হচ্ছে, কিংবা ধরে নিলাম ব্যবসায়িক স্বার্থেই ব্যবহার করা হচ্ছে, কলকাতা কর্পোরেশন থেকে, দমকলের সদর দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্ব, ব্যবসায়িক লেনদেন থাকলে কি শস্যের মধ্যে ভূতেরা ওই প্ল্যানগুলো পাস করিয়ে দেয় বা দেখেও দেখে? দেখুন, সত্যি কথা বলতে কি, এতজনের মৃত্যু হয়ে যাবার পর আমরা পোস্টমর্টেম হয়, অর্থাৎ অনুসন্ধান হয়, কিন্তু যখন ঘটনাটা বেশ কিছুদিন পেরিয়ে যায় আমরা ভুলে যাই। যখন ডাক্তার ওষুধ দিলে আমরা করি কি, যে কোর্স কমপ্লিট করি না, জ্বর নেমে গেছে। কিন্তু আমার কতকগুলো স্পেসিফিক কথা আছে, অনুগ্রহ করে যারা সমালোচনা করবেন সেই সমালোচনা আমি যেমন বলবার ইচ্ছে প্রকাশ করছি, তেমনি সমালোচনা শোনাও আমার বাধ্যতামূলক জায়গায়, আমি নিশ্চয়ই মাথা পেতে নেব। কিন্তু ঘটনা হচ্ছে নম্বর 1, যে কলকাতা শহরে যখন স্টিফেন হাউসে আগুন ধরে তখন 48টা বিশাল মার্কেটকে এবং বিভিন্ন বাড়িকে আইডেন্টিফাই করা হয়েছিল, যেগুলোকে যৌতুকগৃহ বললে ভুল হবে। তখন একটা অ্যাপেক্স বডি করা হয়েছিল, সেই অ্যাপেক্স বডি কিছু রেকমেন্ডেশন দিয়েছিলেন, তাতে কলকাতা কর্পোরেশন ছিল, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন ছিল, কলকাতা পুলিশ ছিল এবং ফায়ার অফিসাররা ছিলেন থেকে প্রত্যেক মাসে। ইভেন আমিও নিজে এই মিটিংগুলো মনিটর করতাম যখন কলকাতার মেয়র ছিলাম। কিন্তু মূল জায়গাটা হলো, যে ঘিঞ্জি জায়গায় বিভিন্ন মার্কেট চলছে, যে হোটেলগুলো বলছেন একদম পরিসর নেই, যে একদম স্ট্রেট যে কোনো অ্যাসেম্বলি বা হোটেল বা ইনগ্রেস আউটগ্রেসগুলো পরিষ্কার করে দেখা, এই মনিটরিং করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার আছে কি নেই এই নিয়ে কেউ বিতর্ক করবেন, কে দায়িত্বে আছেন সরকারে, তার চেয়ে বড় কথা আমার একটা খুব স্পেসিফিক সাজেশান, যে কোথাও ব্যবসা করতে গেলে একটা ট্রেড লাইসেন্স নিতে হয়। যদি ইলেকট্রিক সাপ্লাই থেকে কোথাও যদি ইলেকট্রিক কানেকশান নিতে হয়, তাহলে বলে যে আপনার ট্রেড লাইসেন্স মানে কমার্শিয়াল কানেকশান তখনই দেব যদি আপনার ট্রেড লাইসেন্স না থাকে।
আর কলকাতা কর্পোরেশনে যদি ট্রেড লাইসেন্স নিতে হয় তাহলে কিন্তু সেই ট্রেড লাইসেন্স নেবার পর অন্য কোনো অবজারভেশন হয় না, কিন্তু তাদের ট্রানজাকশানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আমি নিজে ইচ্ছা পথে দেখুন অনেক কাজটা তো করে যাওয়া হয়নি, বা দুর্ভাগ্য এখন হয়তো মানে কি বলে যে ঘটনা ঘটে গেলে তখন সেটা নিয়ে পর্যালোচনা হচ্ছে। খুব স্পেসিফিক সাজেশন দেখুন এখানে কার দোষ কার ত্রুটি নিশ্চয়ই আছে, তাদের সমালোচনা হবে, আলোচনা হবে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তো একটা ব্যবসা করতে গেলে লাগবে। ব্যাংকের সঙ্গে কলকাতা কর্পোরেশনে যেমন সিএসসি ট্যাগ করছে কলকাতা কর্পোরেশনকে, তেমনি ব্যাংকে একটা কমার্শিয়াল বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলেই বলা উচিত তোমার স্পেসিফিক ট্রেড লাইসেন্স আছে কিনা। কলকাতা কর্পোরেশনকে বলতে হবে যে ইয়েস আমি তোমার লাইসেন্স ইস্যু করব, কিন্তু তুমি যে প্রেমিসেসে বিজনেস করছো সে হোটেলই হোক বা আদার্স, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ফায়ার ব্রিগেডে তোমার এই প্রেমিসেসে এই কাজ করবার ক্লিয়ারেন্স আছে কিনা, তুমি নর্মসগুলো ফুলফিল করেছো কিনা। এবারে অনেক কিছু ব্যাপারে আমরা ওয়ান উইন্ডো সিস্টেম করি, তাহলে এই ওয়ান উইন্ডো একদম টাইম বাইন্ডিং ব্যাপারে দেখা যেতে পারে। আমি দেখুন অল্প সময় ওয়ান উইন্ডো হয়ে গেছে, একবারেই সবকিছু অ্যাপ্লাই করতে হয় নাকি? না, আপনারা যা শোনেন আর আমরা মেয়রের জায়গায়, মন্ত্রীর জায়গায়, সরকারের জায়গা থেকে এইসব ওয়ান উইন্ডো বলি, কিন্তু সত্যি কথা বলতে কি অনলাইন দেখতে গিয়ে একটা জমি অনেক বাঁকাচড়া থাকে, একটা জায়গায় ওয়ান উইন্ডো সিস্টেম করতে গেলে সেটা তো তলার থেকে রিপোর্টটা যাবে এবং উঠে আসবে, সেই সময়টার মধ্যেই যে ম্যানিপুলেশন হয়ে যায়। আপনার যিনি উত্তরসূরি ছিলেন ফিরহাদ হাকিম, তিনি বলছেন অনলাইনে নাকি সহজেই পাওয়া যায়। অনুগ্রহ করে বলি কে কি বলছেন, তারা কর্পোরেশনের ডেপ্থে ঢোকেনি। আমি 45 বছর করেছি, আমি বলতে চাই একটি কথা যে আমি ঝাঁট দিতে দিতে রাস্তা ঝাঁট দিতে দিতে নর্দমা পরিষ্কার করতে করতে কলকাতাবাসীর আশীর্বাদে আমি কলকাতার মেয়র হয়েছিলাম, তাই দায় এড়িয়ে যাওয়া হবে না। আমরা সূর্য সেন মার্কেটও যেমন পারি না, স্টিফেন কোর্টও পারি না, নন্দরাম মার্কেট পারি না, নিউ মার্কেট এড়াতে পারি না, নিউ ইয়র্ক এড়াতে পারি না, বা বিভিন্ন জায়গায় কেউ বলে তাহলে দায় এড়িয়ে যাওয়ার একটা কৌশল করা হচ্ছে। অনুগ্রহ করে আমাকে ফিরহাদ হাকিম করছিলেন না, এটা দায় এড়িয়ে যাওয়া সব সময় ফিরহাদ হাকিম করছেন কি না করছেন নয়, চেয়ার যখনই কাউকে প্রশ্নচিহ্নের সামনে আসে তখনই মনে হয় যেন জিজ্ঞাসা করছে, তার মানে আদালতে সওয়াল হচ্ছে, যদি অ্যাডমিট করে ফেলে তাহলে তার কনভিকশন হয়ে যাবে। কনভিকশনও যদি হয় সেটা হলেও কিন্তু সত্যি কথাটা বলতে হবে যে দেয়ার শুড বি এ সিস্টেম। আমি মাননীয় পৌরমন্ত্রীর কথা শুনছিলাম, উনি যে কথা বলছেন আমার বড় কমিটি রেডি, আমার কমিশনার এক্সিকিউটিভ হেড রেডি, কিন্তু এত বড় দেখুন জোকার কোল থেকে সিথি পর্যন্ত, এদিকে যাদবপুরে সোনারপুরের কোল থেকে আপনার গার্ডেন রিচের মহেশতলার কোল পর্যন্ত শুধু তো কলকাতা পুরসভা নয়, উনি তো পৌরমন্ত্রী। এবারে ঘটনা হচ্ছে এটা একটা পলিসি করার দরকার। দেখুন আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি না, আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সাজেশান দিতে পারি। সেই সাজেশান হলো যে যত ধরনের, প্রথম কথা অ্যাপেক্স বডির মিটিং আমি কলকাতা কর্পোরেশনে রিজাইন করার পর, আপনার সাজেশন বা আপনার মতামত নেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠানে আপনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম। আমরা একদম শেষ পর্যায়ে, আপনি বলুন প্লিজ। হ্যাঁ প্লিজ বলুন। এক কথায় কনক্লুড করতে দিন। হ্যাঁ বলুন। এক কথায় কনক্লুড, যে আমি যে মুহূর্তে যেদিন ছেড়ে চলে এসেছিলাম তার থেকে আজকে অ্যাপেক্স বডি হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিএসসি বসুক, কলকাতা কর্পোরেশন বসুক, আপনার ফায়ার ব্রিগেড বসুক এবং অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ বসে সমস্ত জায়গায় একটা নর্মস তৈরি করে, আজকে তো ডাবল ইঞ্জিন সরকার, তাহলে ন্যাচারালি এই প্রভিশনটা করা সম্ভব হয়। ব্যাংকেও ট্যাগ করে যে যদি তোমার অ্যাকাউন্ট চালাতে হয় হোয়াট ইজ ইউর বিজনেস, সেই বিজনেসের সিচুয়েশন কি, ফায়ার হ্যাজার্ড আসবে কিনা বা আদার্স এই সিচুয়েশনে আমরা পড়বো কিনা, সেগুলোর ক্ল্যারিফিকেশনটাকে খুব ট্রান্সপারেন্সি রেখে যদি করে দেওয়া হয় এবং সেগুলো যদি ওয়েবসাইটে তুলে দেওয়া হয়, তাহলেই কিন্তু যে জিনিসটা আজকে
আপনারা মিডিয়া করতে যাচ্ছেন, খোঁজ করছেন, সেটা কিন্তু 1 সেকেন্ডে আপনারা সহজেই খবর পেয়ে যাবো পাবেন। আমরা। ঠিক দেখুন, আমি আমার অভিজ্ঞতার খাতিরে আপনারা অবশ্যই, জিজ্ঞাসা অবশ্যই। করেছেন বলে আমি বিনয়ের সঙ্গে তবুও বলি, এই মৃত্যুর পেছনে আবার কোনো পোর্শনে আমরা যারা কলকাতা পুরসভার সঙ্গে যারা জড়িত কেউ, আমি শোভন চ্যাটার্জি বলুন আর যারা বলছেন এই করেছি সেই করেছি, আমরা আদৌ সমস্যার সেই গভীরে যেতে পারেনি। কিন্তু সেই গভীরে পৌঁছেই সমাধান আমাদের দলমত নির্বাসিতে আমাদের মনে হয় সেই চিন্তা ভাবনায় মানুষের প্রাণ বাঁচাতে সেইটা করা উচিত বলে আমি ফিল করছি। আমি নিশ্চয়ই যেটা বলছি, যদি কোথাও আমার ভুল বেশ, হয়ে থাকে বেশ। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু শোভনবাবু, আমাদের আহ, যেটা ভুল হয়ে গেছে সময় তা তো একদম সংশোধন করতে পারবো না সংক্ষিপ্ত। তা নয়, সেই পদক্ষেপ আমাদের নিতে আজ হবে। আপনার থেকে শুনতে পারলে আরো ভালো হতো, কিন্তু আপনি যে সাজেশনগুলো রাখলেন অবশ্যই যাদের উদ্দেশ্যে রাখলেন তারা নিশ্চয়ই শুনেছেন। এবং আমাদের উদ্দেশ্য ছিল আপনি কলকাতার প্রাক্তন মহানগরিক, আপনার মুখ থেকে সেই সাজেশনগুলো নেওয়ার। অসংখ্য ধন্যবাদ শোভনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় আসি। সৈকত, অনেকগুলো বিষয় উঠে এলো, অনেকগুলো বিষয়। প্রাক্তন মেয়র তিনি তার মতন করে বক্তব্য রাখলেন। দলের তরফ থেকে এখনো পর্যন্ত টিআর দিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। আজ দেখলাম একটু আগে আপনাদেরই আপনি যে রাজনৈতিক দল করেন সেই রাজনৈতিক দল নয়, অন্য মোহাম্মদ সেলিম তারা গেছিলেন বামপন্থীরা। দেখুন, প্রথমত হচ্ছে আমি শোভনদার এই স্পিরিটটাকে কন্টিনিউ করে বলি, এই রকম দুর্ঘটনা ঘটলে, আগুন লাগার মতন ঘটনা ঘটলে আমাদের রাজনীতি করা উচিত নয়, আমাদের নিশ্চিতভাবে এর মূল সমস্যার কেন্দ্রবিন্দুতে পৌঁছানো উচিত। কিন্তু এই ঘটনার যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 100 দিনের একটা সরকার, তার কাছে এমন কোনো জাদুকাঠি নেই যে সে হঠাৎ করে কিছু পাল্টাতে পারে, এটা আমরা জানি। কিন্তু বিরোধী দলের কর্মী হিসেবে কাজ সরকারি ব্যর্থতাকে আঙুল তুলে দেখানো। সরকারের দমকল মন্ত্রী যে ভাষায় কথা বললেন, অতীতে আমরা 11 সাল থেকে 26 অব্দি একই কথা শুনতাম, কোনো বিষয়ে বলতে গেলে 34 বছরের সিপিএম আমলকে আঙুল দেখাতেন। আজকেও যদি 100 দিনের সরকারের কাছ থেকে বারে বারে সব ঘটনায় 15 বছরের তৃণমূলের দিকে আঙুল তুলতে হয়, তাহলে এই লজ্জা, এই ব্যর্থতা রাখবো কোথায়? দমকল মন্ত্রী থেকে শুরু করে কলকাতা পুরসভা, আমি এক লাইন শেষ করছি ছোট করে। দমকল মন্ত্রীর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট, যারা ট্রেড লাইসেন্স দেয় পুরসভা। আজকে কলকাতা পুরসভা কি অবস্থায় দাঁড়িয়ে, কেন জনপ্রতিনিধিরা কাজ করতে পারলো না, কেন পুরসভা পঙ্গু হয়ে গেল, কেন প্রাক্তন একাধিক প্রশ্ন উঠছে। কাণ্ডে আনন্দপুর আমরা আসবো সৈকত। এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন বাইরে থেকে আইনজীবী তৌসিফ খান রয়েছেন এবং রয়েছেন দমকলের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর উদয় নারায়ণ অধিকারী, দুজনকেই স্বাগত। রাজশ্রী লাহিড়ী, রাজশ্রী যাবো, তবে তার আগে একবার রাজ্যের বিরোধী দলনেতা তার একটা বক্তব্য শোনাই, তারপরে আসছি। ভুল ত্রুটি এত ছিল বলেই তো মানুষ ছুড়ে ফেলে দিয়েছে, তাহলে শুধু সেইটার ওপর 3 মাস তো অতিক্রান্ত, 100 দিন অতিক্রান্ত। তো গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এটা তো খুব সহজ ব্যাপার, কারুর গায়ে দায় চাপিয়ে দেয়। আরে দায় ছিল বলেই তো লোকে ছুড়ে ফেলে দিয়েছে। নাও ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সদিচ্ছা সরকারকেই দেখাতে হবে, কারণ মানুষের ভোটে সরকার হচ্ছে নির্বাচিত হয়েছে। রাজশ্রী, কি আশ্চর্যভাবে প্রাক্তন বামপন্থী এবং বর্তমান বামপন্থীদের কথাগুলো মিলে যায়, তাই আমি দেখছিলাম। খুব ভালো কথা। যাই হোক, 100 দিনের কাজ সরকার নিশ্চয়ই তার দায়ভার নেবে, সরকার দায়ভার নেবে। আমার মুখ্যমন্ত্রী তো পালিয়ে যাওয়ার মতন নয়, আমার মুখ্যমন্ত্রী তো ধান তোলার মতন বলবে না যে যা হয়েছে হয়েছে। আমার মুখ্যমন্ত্রী তো আর ওই অন্য ঘটনার মতন করে ছোট ঘটনা, সাজানো ঘটনা বলবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, দায়ভার অবশ্যই নেব, কিন্তু তার সাথে সাথে দায়ভার তো প্রত্যেককে নিতে হবে। 50 বছর ধরে একটা শহর আনচেকড ভাবে তার ইনফ্রাস্ট্রাকচার গ্রো করে উঠেছে, তার দায়ভার নিশ্চয়ই আমাদের উপর চাপবে না। যখন কলকাতার শহরতলিগুলো তৈরি হচ্ছিল, যাদবপুর থেকে আরম্ভ করে উত্তরের দিকে বা মেটিয়া বুরুজের দিকে, কখনো মেটিয়া বুরুজ গেছেন? ক্যামেরাটা নিয়ে একবার জানতো। ওখানে একটা সাইকেল রিক্সা এক একটা গলিতে ঢুকতে পারে না। 4 তলা 5 তলা বাড়ি, 6 তলা বাড়ি, ঠিক 4 ফুটের একটা গলি, দুটো এই বাড়িটার দরজা থেকে এই বাড়িটার দরজা হচ্ছে 4 ফিট। তার দায়ভার আমার সরকারকে নিতে হবে, তার দায়ভার আমার মুখ্যমন্ত্রীকে নিতে হবে, আমার পুরমন্ত্রীকে নিতে হবে। আমার মুখ্যমন্ত্রী দায়ভার নেবে বলেই তো বিধানসভায় দাঁড়িয়ে G+5 বিল্ডিংয়ের ওপর একদম ব্ল্যাঙ্কেট ব্যান করে দিয়েছে। কনস্ট্রাকশনস সম্পূর্ণ অডিট হবে, তারপর হবে ব্ল্যাঙ্কেট ব্যান। কিন্তু এই 100 দিনের মধ্যে ফায়ার অডিট বা কিছু এগুলো তো করা সম্ভব ছিল না, কি ছিল না? আপনার মনে হয় এত বড় একটা কলকাতা শহরে ফায়ার অডিট?
এত বড় একটা গোটা কলকাতা শহরে সে তো অলরেডি প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় সে তো অলরেডি একটা ব্ল্যাঙ্কেট ব্যান তৈরি করে দিয়েছে বাড়ি কনস্ট্রাকশনের উপরে, গার্ডেন রিচ ইত্যাদি সমস্ত জায়গায় হওয়া ঘটনা। দায়ভার হচ্ছে একটা গোটা সিস্টেম এবং 50 বছর ধরে চলে আসা একটা সিস্টেম। আপনাকে আনওয়াইন্ড রিওয়াইন্ড করতে হচ্ছে 50 ইয়ার্স। উদয় বাবুর কাছে একটু যাই। উদয় বাবু, বিগত 48 ঘন্টায় মানে আজকে নিয়ে 3 দিন আমরা এই আগুন লাগা নিয়ে আলোচনা করছি। প্রথম দুদিন গতকাল আর গত পরশু করেছিলাম তারাপীঠ এবং আজকে কলকাতায়। এই ফায়ার অডিট বিষয়টা বারবার উঠে আসছে। এই ফায়ার অডিট করতে সমস্যাটা কোথায়, হয় না কেন? কোনো ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে, ম্যান পাওয়ারের সমস্যা আছে? আপনি দীর্ঘদিন কাজ করেছেন, সমস্যা কোনো ফেস করেছেন? ইনফ্রাস্ট্রাকচার 100 সমস্যা আছে। মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফায়ার অডিট কারা করবে, কিভাবে করবে, সবকিছু ফায়ার সার্ভিস অ্যাক্টে 2003 সালে, আইনটা হচ্ছে 1950 সালের, আর 2003 সালে এটা ডিটেইল করে ব্যাখ্যা করা আছে। আইনটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ফায়ার প্রিভেনশন অ্যান্ড সেফটি রুলস 2003। সেইটাকে প্রাক্তন সরকার, তার প্রাক্তন সরকার, বর্তমান সরকার কারো নজরে পড়ছে না। তার কারণ হচ্ছে সরকারের ব্যুরোক্র্যাট যারা, ধরুন বর্তমান যিনি চিফ সেক্রেটারি, তিনি ছিলেন আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। উনি ওই আইনটাকে ওনার কোন জাদু বলে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে সুপারসিড করে সেলফ সার্টিফিকেশন সিস্টেম ইন্ট্রোডিউস করে দিলেন। মানে হচ্ছে আপনি যখন কোনো এস্টাবলিশমেন্টের জন্য ফায়ারের এনওসি অনলাইনে অ্যাপ্লাই করবেন, তখন আপনার বিল্ডিংয়ে কি ফায়ার প্রোটেকশন সিস্টেম আছে, ইয়েস নো ভেরি গুড আপনি বললেই হবে, আমাকে ওখানে আর যেতে হবে না। এই অর্ডার উনি বার করেছেন, অর্ডার নাম্বার মানে ফিজিক্যালি কোনো ভিজিট না করলেও হবে। হ্যাঁ, অদ্ভুত। আমাকে শুনুন, আমার পুরোটা চমকে যাবে আপনি। হ্যাঁ, ওই অর্ডার হচ্ছে অর্ডার নাম্বার 1961, ডেট হচ্ছে 5/3/2024। ডিউরিং দ্যাট টাইম দিস Manoj Agarwal was the additional chief secretary in my department. উনি আমার ডিপার্টমেন্টে যা ক্ষতি করে দিয়ে গেছেন, ও ক্ষতি উদ্ধার করতে বর্তমান অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি আছেন মিস্টার খলিল আহমেদ, ওনার পায়ের জুতো ছিঁড়ে যাচ্ছে। এক কথায় অবৈধ প্রমোশন কি ওনার ভেস্টেড কস্ট ছিল। সমস্ত সিনিয়র অফিসার রাইট ফ্রম দি ডিভিশন ফায়ার অফিসার টু ডাইরেক্টর, উনি ওর কোন ক্ষমতা বলে পিএসসি কে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে, যেখানে ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড ইন দি ফায়ার সার্ভিস অ্যাক্ট যে ডিভিশন অফিসার অনওয়ার্ডস either promotion or direct recruitment shall be made in consultation with the PSC. আচ্ছা, উনি কোন ক্ষমতায় টাকা পরিষ্কার বোঝা যায়। আপনি ক্ষমতার অপব্যবহার করে গেছেন। আমরা আসবো আপনার কাছ থেকে, আর অনেক জিনিস জানার আছে। আপনি যেটা বললেন সত্যি, পর্যাপ্ত পরিমাণে সত্যি বলতে কোনো দ্বিধা নেই। এই বিষয়গুলো আমরাও জানতাম না। আজকে রাজস্বী যে কথা বললো যে তাদের সরকার 100 দিনের সরকার অবশ্যই দায় নেবে যতটা নেওয়ার যায়, কিন্তু এই যে ব্যাঙের ছাতার মতন হোটেল গজিয়ে উঠেছে, কোথাও অনুমোদন নেয়নি, কোথাও বা অনুমোদন নিয়েছে 4 তলা, সেটা হচ্ছে 5 তলা 6 তলা, জায়গা সরু, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেখানে ব্যবসা চলছে, 10খানা লজ গজিয়ে উঠছে। এর দায়টা তো গত 15 বছরের সরকারকে নিতে হবে নিশ্চয়ই। যদি তৃণমূল সরকারের কোনো ব্লেম দেওয়ার আছে, ওদের ব্লেম দেওয়া যাবে। গভর্নমেন্টের পলিসি ছিল যে ইজ অফ বিজনেস নিয়ে আসতে হবে, বেঙ্গলে বিজনেসটা আমাদেরকে একটু এনকারেজ করতে হবে, আর সেই পলিসিটা বিজেপি সরকারও অ্যাডপ্ট করেছে। তাহলে ওই ইজ অফ বিজনেস পলিসিটা যদি আমরা দেখি, তাহলে বিজেপি সরকার হোক বা তৃণমূল সরকার হোক, দুজনের অ্যাপ্রোচটা সেম ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে হোটেল থেকে ফায়ার ব্রিগেড কত দূর আছে, হোটেলে যখন আগুন লেগেছে তো ফায়ার ব্রিগেডের কি রেসপন্স ছিল, দুটো বিল্ডিং এর পর ফায়ার ব্রিগেড 2টার সময় রাত্রে বা 2টোর সময় রাত্রে যখনই আগুন লেগেছে, তখন কি আমাদের ফায়ার ব্রিগেড স্টাফরা জেগে ছিল না ঘুম করছিল, ওরা কিভাবে রেসপন্স করেছে এটাও দেখতে হবে। ফায়ার অডিট শুধু করালে
এই এক ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট সবাইকে ব্লেম করলে তো হবে না, এটা তো কালেকটিভলি, এটা যদি আমরা নিজে সত্যি যদি আমরা ফিউচারে এই সব মিসহ্যাপকে প্রিভেন্ট করতে চাই, তাহলে সিএসসি ডিপার্টমেন্টের দায়িত্ব যে ও দেখবে যে একটা যখন বিজনেস এস্টাবলিশমেন্ট হয়েছে ওইখানে ইলেকট্রিসিটি লোড কত আছে, ওই লোডে 6টা এসি চলতে পারে না, 10টা এসি চলতে পারে না, 20টা সংযুক্ত। যেমন যদি ফায়ার অডিট না হয়, দমকলের থেকে ক্লিয়ারেন্স না পাওয়া যায়, তাহলে ট্রেড লাইসেন্সটা কি করে অ্যাপ্লাই হবে? যদি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই না হয়, না পাওয়া যায়, তাহলে ব্যবসা কি করে হবে, তাই না? নিশ্চয়ই ট্রেড লাইসেন্স তো ইজ অফ বিজনেস এ দিতেই হবে, ব্যাংক অ্যাকাউন্ট তো খুলতেই হবে, ইলেকট্রিসিটি সাপ্লাই দিতেই হবে। প্রশ্ন হচ্ছে যখন ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হচ্ছে, লোডের প্রশ্ন আসছে, ওটা কি ইন্সপেকশন হয়েছিল কি হলো না? এই যে 10টা এসির জন্য আর 20টা এসির জন্য লোডটা ডিফারেন্ট, সেটা ওরা অ্যাপ্লাই করলো কি করলো না, ঠিক। সেকেন্ড, যে যখন আগুন লেগে গেছে, আমাদের ফায়ার ডিপার্টমেন্টের স্টাফরা, আমাদের যে ফ্যাসিলিটি আছে, ওরা কতটা অ্যালার্ট ছিল? আমি ধরে নিলাম যে আগুন লেগেছে, আগুন লাগা একটা দুর্ঘটনা, কিন্তু এই আগুন লাগলে কি করা যেতে পারে তার জন্য ঠিক করে দেওয়া হয়েছে কতটা দূরত্ব অন্তর অন্তর প্রত্যেকটা ফ্লোরে ওই লাল রঙের সিলিন্ডারটা লাগাতে হবে, ফায়ার অ্যালার্ম কোথায় কোথায় লাগাতে হবে, কটা গেট রাখতে হবে, কি ধরনের পাইপ রাখতে হবে, কোন ফ্লোরের বিল্ডিং এর জন্য, 3 তলার জন্য, 5 তলার জন্য, 6 তলার জন্য ওই কত বড় ট্যাঙ্ক রাখতে হবে জলের, এগুলো পুরো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো মানেটাকে না মানার ছবিটা আরেকবার দেখাই দর্শকদের প্রতিবেদনে, দেখুন, তারপরে আসছি। বেনিয়ম যদি ধরতে বেরোই, এই চত্বরে কিন্তু ভুরি ভুরি। কর্পোরেশনের ঠিক পাশে কর্পোরেশন প্যালেস রোড, কলকাতা 87, সেখানে আমি একটা বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছি, সেটাও কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং, কারণ এখানে মানুষ থাকে। সেখানে দেখুন প্রথম ফ্লোরে উঠেই আমি পর পর দুটো, মানে দুদিকে দুটো হোটেল দেখতে পাচ্ছি, গেস্ট হাউস দেখতে পাচ্ছি, যেটা কর্পোরেশনের ভাষায় বলা হয় এম। এটা কিন্তু বেনিয়ম, মানে একই ফ্লোরে দুদিকে দুটো এম এর মতন দুটো হোটেল, দুটো গেস্ট হাউস থাকতে পারে কি? পারমিশন না নিলে আমরা থোড়ি বিজনেস চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কতদিন? প্রায় 5-7 বছর। 5-7 বছর। এমার্জেন্সি এক্সিট এখন সেরকম নেই, তবে লাইসেন্স বা এক্সটিংগুইশার বা স্প্রিংকলার এগুলো সবই আছে। আমি যদি আরো একটু উপরে নিয়ে যাই, আর উপরে আসার পথটা আপনি দেখবেন, উপরে আসছে কিন্তু আমরা এই কাঠের সিঁড়ি দিয়ে, আর এই কাঠের সিঁড়ি মানে বুঝতে পারছেন কাঠ দাহ্য বস্তু, যদি আগুন লাগে খুব দ্রুততার সঙ্গে আগুন ছড়াবে, তাই কাঠের সিঁড়ি দেখলে ফায়ার লাইসেন্স কি পাওয়া যায়? এই প্রশ্নটাও তো উঠছে, কারণ কাঠের সিঁড়িতে কিন্তু ফায়ার লাইসেন্স মেলে না বলে জানা গিয়েছে। এই উপরের দিকে আসছি আমি, এখানে আরো একটা গেস্ট হাউস বা হোটেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গোল্ডেন প্যালেস গেস্ট হাউস। আর এই গোল্ডেন প্যালেস গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে দেখুন, এটা একটা ফ্ল্যাট, যদিও এই ফ্ল্যাটে এখন কেউ নেই, মানে তালা মারা রয়েছে, মানে এটা একটা পুরোপুরি রেসিডেন্সিয়াল পারপাস। কিন্তু ভাবুন, এখানে 3টে হোটেল আপনাদেরকে দেখালাম, মানে গেস্ট হাউস এবং হোটেল মিলিয়ে এটা 3টে দেখালাম। আরও একটা মান্নাত প্লাজা গেস্ট হাউস, এই মান্নাত প্লাজা গেস্ট হাউস তার ঠিক উল্টো দিকে আবার থাকার ঘর রয়েছে, মানে এই বিল্ডিংয়ে 4 তলা বিল্ডিং, সেই 4 তলা বিল্ডিংয়ে 4টে হোটেল গেস্ট হাউস, মানে সব কিছু মিলিয়ে 4টে রয়েছে। এবার ভাবছেন যদি আগুন লাগে তাহলে এমার্জেন্সি এক্সিটটা কোথায়, চলুন আমি দেখানোর চেষ্টা করছি। যে সিঁড়িতে মানে এমার্জেন্সি এক্সিটে যখন যাবেন, দেখুন অবস্থা, এই দরজা কিন্তু পুরোপুরি খুলছে না, মানে আপনি যদি ছাদ দিয়ে এমার্জেন্সি এক্সিট খোঁজার চেষ্টা করেন, আমি যাওয়ার চেষ্টা করি, এমার্জেন্সির দিকে যাওয়ার রাস্তা, মানে আমাকে যেটা বলা হয়েছে এদিকে নাকি এমার্জেন্সি এক্সিট রয়েছে, তার রাস্তা তো সংকীর্ণ, সিঁড়িগুলো সরু সরু। হ্যাঁ ঠিক আছে, প্রাণ বাঁচানোর জন্য আমি এই সংকীর্ণ সরু দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠলাম, কিন্তু যদিও এখানে অনেক কিছু প্রশ্ন থাকে, কিন্তু আমি কি প্রাণ বাঁচাতে পারবো? এটা কি, এটা ছাদ, গোটা ছাদ ঘুরে কোনো এমার্জেন্সি বেরোনো, মানে হঠাৎ করে আগুন হলে, হঠাৎ করে আগুন লাগলে বা বিপদ হলে কোন রাস্তা দিয়ে বেরোবেন, সেই রাস্তাটা অন্তত আমি খুঁজে পেলাম না। ক্যামেরা কুণালের সঙ্গে শর্মিষ্ঠার রিপোর্ট, TV9 বাংলা। রাজশ্রী, যে ছবি আমরা দেখালাম, আমাদের সহকর্মী শর্মিষ্ঠা পৌঁছে গেছিল, দেখালো, এটা কলকাতার ছবি। একই ছবি আমরা দেখেছিলাম তারাপীঠের ক্ষেত্রে, সেখানেও একই ছবি। এবার প্রশ্ন হচ্ছে, একটা জিনিস হয়ে রয়েছে, আপনারা সরকার এসেছেন, এবার তো আপনাদের দায়িত্বটা নিতে হবে, সেই দায়িত্বটা কবে আপনারা নেবেন? দেখো, প্রথম কথা হচ্ছে দমকলের প্রাক্তন কর্তা যে কথাটা বললেন, বা সেখানে যেতে হয় যে সেই সময় ওনার সেই দমকল দপ্তর কোন সালের কথা উনি বলছেন এবং প্রিন্সিপাল সেক্রেটারি কে ছিলেন, কোন আমলে কে কি হয়েছে, এই টোটাল ডিটেলসটা জানা উচিত। এবার আমি তোমাকে তারাপীঠের খুব একটা সিগনিফিকেন্ট কথা বলি।
তারাপীঠের দ্বারকা নদীর কালভারটা যে পেরোচ্ছ, পেরিয়ে ডান হাতে শ্মশান, শ্মশানের ওই চত্বরের পুরো চণ্ডীপুর মৌজাটা দেবোত্তর সম্পত্তি, নাটোর ছোট রাজতরফে। 90-এর দশকে রানী তারাদেবী, রানী বিদ্যা মারা যাওয়ার পর তারপরে হঠাৎ করে এই চত্বরগুলোতে, এগুলো তো দেবোত্তর সম্পত্তি ছিল, এখানে সব পর 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 হোটেলপত্র সমস্ত গজিয়ে উঠতে লাগলো। সরু সরু এইটুকুটুকু গলি রাতারাতি হয়ে গেল। এগুলোর পারমিশন কারা দিল, কেন দিল, কিভাবে দিল? এগুলো তো ছিল না, তখন কোনো প্ল্যানিং হলো না কেন? মনে করুন, ধরে নিলাম যে দেবোত্তর সম্পত্তি, ঠিক আছে, তৎকালীন সরকার এই দেবোত্তর সম্পত্তি টম্পত্তি এইসব ব্যাপারে মানতেন না, বিশ্বাস করতেন না। প্ল্যানিং করেও তো করা যেতে পারতো, রাস্তাটা চওড়া রেখে দুধারে বাড়ি, এক একটা 5তলা 6তলা হোটেল, ঠিক এইটুকু রাস্তা। তো এই যে আনচেকড একটা সিস্টেম দীর্ঘ বছর ধরে চলে গেছে, এর দায়ভারটা কাকে নিতে হবে? লোকাল এমএলএ, লোকাল পঞ্চায়েত, লোকাল কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলররা যারা বাড়ির সামনে বালি ইট ফেললে গন্ধ শুকে শুকে বাড়িতে পৌঁছে যেত। আপনি ছিলেন না, লোকাল এমএলএ 16 থেকে 21 পর্যন্ত ওখানে ছিলেন মিল্টন রশিদ। তিনি গত পরশুদিন আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তিনি বলছেন টিআর দিয়ে তৈরি হয় 2015 সালে, হিসেব মতন আমার চেয়ারম্যান হওয়ার কথা, আমি যেহেতু লোকাল এমএলএ, হাসন বিধানসভা কেন্দ্রের এমএলএ, কিন্তু আমাকে মেম্বার পর্যন্ত করা হয়নি। এই অভিযোগ গত পরশু আমাদের চ্যানেলে বসে মিল্টন রশিদ করে দিয়ে গেছে। এই অভিযোগ তো এটা ছেড়ে দিন, এ তো আমরা কান্দি পৌরসভা থেকে আরম্ভ করে সব জায়গায় দেখেছি তো আমরা, একটা করে কারুর মেম্বার হয়েছে সেটাও দেবোত্তর 15 বছর 50 বছর সব গল্প তো শুনলাম। এখন প্রশ্ন হচ্ছে 2011 থেকে 2021 6টা দপ্তরের মন্ত্রী ঋতব্রত যদি প্রাক্তন বামপন্থী তকমা পায়, এখন বিজেপির কোলে বসে পাপোশ হয়েছে, তাহলে তার বিজেপির মুখ্যমন্ত্রী, ভাই তোমার মাঝখানে বলি, বিজেপির মুখ্যমন্ত্রী 10 বছরে 6টা দপ্তর সামলালো, মন্ত্রিসভার নাম্বার 2 ছিল, সে সব দায়ভার থেকে মুক্ত হয়ে যায়। কলকাতা পুরসভায় মেয়র বাঘাযতীন কাণ্ড, আনন্দপুর অগ্নিকাণ্ড সব তদন্ত থেকে একদম বহাল তবিয়তে ঘুরে বেড়াবে, তার বেলা কিছু হবে না। আজকে কলকাতা পুরসভার বেহাল দপ্তর, এই কাজটা করবে কে? করবে তো কলকাতা পুরসভা। কাউন্সিলরদের পঙ্গু করে দেওয়া হয়েছে, গোটা কলকাতা তুমি ঘুরে বেড়াও, পাপ্পুর ডানাদ হোক কিংবা জয়ন্ত সিংহের ভাই হোক, সব কালোবাজারি, সব গুন্ডা মস্তান এখন বিজেপির পতাকা নিয়ে ঘুরছে। তাহলে বেআইনি ব্যবসা মাথা তো বিজেপি। এই যে এতগুলো দায় বললো, আজ অব্দি জীবনে কোনোদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে প্রীতম মণ্ডল কোনো ঘটনার দায়ভার নিয়েছে? আগুন বামফ্রন্টের সামানায় লাগেনি? প্রীতম মণ্ডলের সময় তো এই ভদ্রলোক, আপনি জিজ্ঞাসা করুন ভদ্রলোককে কোন প্রিন্সিপাল সেক্রেটারি কথা বলছে, কে কে এই নিয়ম বানিয়েছিল যে ফিজিক্যাল ভেরিফিকেশন, এটা সিপিএম এর দমকল মন্ত্রী প্রীতম মণ্ডল। উদয় বাবু, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। দেখুন, আমরা এই আলোচনাটা করি, এর উদ্দেশ্যটা কোনো ঝগড়াঝাটি নয়। হ্যাঁ, যুক্তি তর্ক এগুলো উঠেই আসবে, কিন্তু আমরা একটা সমাধান খোঁজার চেষ্টা করি। একটু আপনার অভিজ্ঞতা দিয়ে যদি সমাধানের রাস্তাটা বলেন, নতুন সরকার এসছে, তাদের কি করণীয়? সোজা সমাধান হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস অ্যাক্ট বইয়ে যে আপনাকে শোনালাম 2003 সালে যে রুলস, সেই রুলসটাকে হুবাহু ইমপ্লিমেন্ট করা। ইটস এ ভেরি গুড অ্যান্ড অলমোস্ট ফুল প্রুফ রুলস। সেটা করা হয় না অনলি বিকজ অফ দি ভেস্টেড কজ, যে ওতে ফায়ার সার্ভিসে যারা ঘুষখোর অফিসার, তাদের ঘুষের পরিমাণটা আরো কমে যাবে। অ্যান্ড অল রাইট ফ্রম দি টপ ব্যুরোক্র্যাট, এই মনোজ আগরওয়াল যখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আমার ডিপার্টমেন্টে ছিলেন, স্টার আনন্দে বসে ওনাকে বলেছিলাম হি ইজ এ করাপ্টেড। ডিউরিং দ্যাট টাইম বিজেপি সরকার ওয়াজ নট সর্ড ইন। সুতরাং আমার একটাই অ্যাপিল এই সরকারের কাছে, এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, হুবাহু আপনি বলুন যে আইনটা আছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার প্রিভেনশন অ্যান্ড সেফটি রুলস 2003 and ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ফায়ার লাইসেন্স রুল 2004, ডিপার্টমেন্টে স্ট্রিক্ট অর্ডার দিক। আমি কোনো কথা শুনতে চাই না, আপনাদের কোনো এক্সিকিউটিভ অর্ডার বার করার দরকার নাই। I want to see that this rule has been implemented in toto. I am assuring you that আমরা আলোচনা শেষ পর্যায়ে আমরা লাইভে ছবি দেখাচ্ছি, 10 সেকেন্ডের একটা উত্তর এই ছবি দেখাতে দেখাতে সৈকতের কাছ থেকে নেব। সৈকত, আজকে যদি এইখানে কোনো বুলডোজার চলে, আইন না মেনে চললে অবশ্যই বিভিন্ন জায়গা রয়েছে, আইন মেনে যদি চলে, আপনিও জানেন অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে, আপনারা গিয়ে দাঁড়ান, রুখে দেন, আদালতে যান, স্টে অর্ডার নিয়ে আসেন, এই ক্ষেত্রে কি করা উচিত? বেআইনি জায়গা বলো তো দাদা,
কোথায় আমরা যেখানে আইন মেনে হয়েছে সেখানে আমরা প্রতিবাদ করতে গেছি? বেশ। আইন মেনে হোক, বেশ। কিন্তু এলাকার কাউন্সিলর, এলাকার প্রমোটার, এলাকায় বেশ। যারা বেআইনি ব্যবসা করে তারা সব শাসক দলের মদতে ব্যবসা করবে, তাদের কাছ থেকে মাসে মাসে মাসোহারা যাবে নেতা, এমএলএ, মন্ত্রী, কাউন্সিলরদের কাছে। যারা অপরাধী তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, কলকাতা পুরসভার পুরো পরিষেবা একদম লাটে উঠবে, আর সরকার দুহাত তুলে 34 বছর 50 বছরের গল্প শোনাবে। রাজস্বী, মানুষ 10 যাবে সেকেন্ড, কোথায়? আলোচনা কলকাতার শেষ মানুষ হয়ে যাবে গেছে। কোথায়? গোটা কসবা চত্বরের বেআইনি বিল্ডিং, তালতলার মাঠের পর থেকে ডান হাত বাঁ হাত যা কিছু হয়েছে, কোন সময় হয়েছে, কাদের আমল হয়েছে, তোমার বিজেপির দলের বেশ, দেখুন স্বীকার করো, CPM এর আমল হয়েছে। আলোচনা চলতে থাকে, আজকেও হয়তো আলোচনা চালিয়ে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু সময়ের কাছে প্রত্যেককে থামতে হয়। আমরা চেষ্টা করলাম যে এই দুটো ঘটনা ঘটলো সেখান থেকে কোনো শিক্ষা নেওয়ার। ভালো থাকবেন।